জালিম ছবিটি পরিচালনা করেছেন কবি চৌধুরী, আর জালিম ছবিতে অভিনয় করেছেন শাবানা, ওয়াসিম, অঞ্জু, জাভেদ এবং জসিম। জালিম ছবির গল্পের শুরুতে দেখা যায় যে জসিম, মোস্তফা তারা থাকে দুই ভাই। তো জসিম থাকে মাতাল ও জুয়াখোর, এদিকে মোস্তফা থাকে ভালো এবং সৎ। তখন মোস্তফার বাপ একবার অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ জসিমের বাপ। তখন মোস্তফার বাপ শওকত আকবর তখন মোস্তফার বাপ মোস্তফাকে ডেকে বলে, শোন বাবা, আমার যে বিষয় সম্পত্তি আছে এগুলি আমি তোর নামে উইল করে দিতে চাই, তুই কি বলিস? মোস্তফা বলে, আমার তো ভাইয়া একটা আছে জসিম, ওর নামে কিছুই দেবো না আমি, কারণ হয়তো জুয়াখোর মাতাল, এত সব জুয়া করলে শেষ করে দিবে, তাই আমি তোর নামে উইল করে দিতে চাই। এই যদি কখনো ভালো হয়, তুই আমাকে একটা কথা দিতে হবে, এই সম্পত্তির অর্ধেক সম্পত্তি তোর ছোটো ভাই জসিমকে দিয়ে দিবি। তখন মুস্তফা বলে, ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন আমার নামে আপনি উইল করে দিবেন, দেন। যদি জসিম ভালো হয় তখন আমি তার নামে আবার বাকি সম্পত্তি উইল করে দেব, আমি কথা দিলাম। তো এদিকে জসিম জানে না যে মোস্তফার নামে সমস্ত সম্পত্তি উইল করে দিতেছে। তো এক পর্যায়ে দেখা যায় মোস্তফার বাপ শওকত আকবর সে সমস্ত সম্পত্তি মোস্তফা এবং জসিমের নাম, দুজনের নাম না রেখে মোস্তফার নামে সমস্ত সম্পত্তি উইল করে দিয়ে যায়। উইল করে দেওয়ার পর কিছুদিন পর দেখা যায় মোস্তফার বাপ মারা যায়। তো মারা যাওয়ার পর জসিম আসে। জসিম আসার পর তার মোস্তফাকে বলে, আমার আব্বা তো মারা গেছে, এখন অর্ধেক সম্পত্তির মালিক আমি, অর্ধেক সম্পত্তির মালিক হইলে তুমি। তো মোস্তফা বলে, তুই কখনোই সম্পত্তির মালিক হবি না, কারণ এই সমস্ত সম্পত্তি আমার বাপ আমাকে লিখে দিয়ে গেছে। তুই জুয়াখোর বলে, আর জুয়া খেলোস, মদ খাস, মাতলামি করিস, তাই তোর নামে কোনো সম্পত্তি দেয়নি। তুই যদি কখনো ভালো হতে পারিস তাহলে সম্পত্তির অর্ধেক তোকে আমি দিয়ে দেবো, এই কথা দিলাম। তখন জসিম বললে, এটা কিন্তু বাপ ঠিক কাজ করে নেই, আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ঠকিয়েছে। তো তুমিও তো ঠকিয়েছো ভাইজান, তুমি কেন তোমার নামে সমস্ত সম্পত্তি লিখে নেবে? আমার নামটাকে তুমি দলিলে বসাতে পারলে না? তখন মোস্তফা বলে, দেখ ভাই, তুই আমার ছোট আদরের ভাই, আমার তো বউ আছে, তুই তো বিয়েও করিস নি, তোর তো দুইটা ভাতিজা আছে, সেই ভাতিজার দিকেও তোর দেখতে হইব, কারণ আমার ছেলেরা তো তোরই সন্তান। তখন যখন বলে, এইসব অত কিছু বুঝি না, এই সম্পত্তির আমি অর্ধেক ভাগ চাই, আর যদি অর্ধেক ভাগ না দিবে তাহলে এর পরিণতি ভালো হইব না। তখন মোস্তফা বলে, শোন, তুই আমার সাথে যাই খারাপ ব্যবহার করিস কর, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার বাপের কাছে আমি ওয়াদা করেছিলাম, তুই যতক্ষণ পর্যন্ত ভালো এবং সুন্দরভাবে জীবনযাপন না করবি ততক্ষণ পর্যন্ত তোকে আমি সম্পত্তি দিতে পারবো না, এটা আমি আমার বাপের কাছে ওয়াদা করেছিলাম। তখন জসিম বলে, ঠিক আছে, তুমি যখন সম্পত্তি দেবে না, তো সম্পত্তি কীভাবে আদায় করতে হয় সেটা আমার জানা আছে। তো বেশ কিছুদিন এভাবে চলতে থাকে। জসিম বাড়ি ছেড়ে চলে যায়। জসিম বাড়ি ছেড়ে চলে গিয়ে জসিমের বন্ধু থাকে আদিল। আদিলকে বলে, দেখ দোষ, সমস্ত সম্পত্তি তো আমার ভাইজানের নামে আমার বাপ লিখে দিয়ে গেছে, এখন কি করব? তখন আদিল বলে, কয়েকটা উপায় আছে, তোর ভাইজানকে মেরে ফেল, আর ভাইজানকে মেরে ফেললেই সমস্ত সম্পত্তি তোর নামে হয়ে যাবে এবং উত্তর অধিকার সূত্রে তোর নামে হয়ে যাবে। তখন জসিম বলে, আরে বোকা, আমি যদি ভাইজানকে মেরে ফেলি তাহলে আমার ভাতিজারা আছে না, আমার ভাতিজারা ছোট, কিন্তু তারাই তো মালিক হবে সমস্ত সম্পত্তির। তখন আদিল বলে, না রে বোকা, তুই আর এক বোকা, কারণ তোর ভাতিজারা ছোট, আর তোর বাবি হইল কিনা ইয়ং বয়সেরই, তোর ভাতিজারা হলো নাবালিক, আর নাবালক ভাতিজারা তো তোর সম্পত্তির মালিক হতে পারবে না। তখন জসিম বলে, তাহলে কী করব, ভাইজানকে মেরে ফেলবো? কয়, মেরে ফেল। তখন জসিম বলে, আমি যদি ভাইজানকে মেরে ফেলি তাহলে তো আমি জালিম হয়ে যাব। কয়, দেখ, সম্পত্তির জন্য জালিম হলেও তোর কোনো সমস্যা নেই, কারণ তুই তো
আরামে এসে থাকতে পারবি? তো জসিম কী করে, একদিন জসিমের ভাইজান মোস্তফা রাস্তা দিয়ে যাচ্ছে। তো যাওয়ার পরে জসিম সে কী করে দূর থেকে একটা গুলি করে মোস্তফাকে। মোস্তফা পড়ে যায় রাস্তায়। তখন সেখানে মোস্তফা মারা যায়। তো মোস্তফা স্ত্রী থাকে আনোয়ারা এবং তার দুই ছেলে এই সংবাদ শুনে দৌড়ে আসে। আসার পর দেখে যে মোস্তফা তার আনোয়ারের স্বামী মারা গেছে। সেখানে কান্নাকাটি করে। তখন জসিম বাড়িতে গিয়ে কান্নাকাটি করে, কিন্তু তার যে ভাতিজা থাকে তারা বুঝতে পারে না যে জসিম তার বাপকে মেরেছে। তখন আনোয়ারা বলে, আজ থেকে সমস্ত সম্পত্তি আমি দেখাশোনা করব, কারণ আমার স্বামী এই সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে দিয়ে গেছে। আমার ছেলেরা ছোট, তাই আমার নামেই উইল করে দিয়ে গেছে। তখন জসিম বলে, কি বলেন ভাবি, আপনার নামে উইল করে দিয়ে গেছে মানে? আমার ভাইজান মারা গেছে, আমি তো এই সম্পত্তির এখন মালিক। তখন আনোয়ারা বলে, না, তুমি সম্পত্তির মালিক ঠিক আছে, কিন্তু এই সম্পত্তির অর্ধেক তুমি পাবে। এতদিন পর্যন্ত আমি এই সম্পত্তি দেখাশোনা করব, কারণ তোমার নামে কোনো উইল করে দেওয়া যায় নেই তোমার ভাইজান। তবে উল্লেখ করা আছে এখানে যে তুমি সম্পত্তির অর্ধেক পাবে যদি তুমি ভালো হয়ে সংসার জীবনযাপন করো, তখন তোমাকে এই সম্পত্তির অর্ধেক ভাগ দেওয়া হবে। আর যদি তুমি সংসার জীবনযাপন না করো, তাহলে তোমার এই সম্পত্তির কোনো কানাকড়ি দেওয়া হবে না। আমি যদি ইচ্ছা করি তোমাকে না দিলেও পারবো। তখন জসিম বলে, ঠিক আছে ভাবি, আপনার যা মর্জি তাই। তো জসিম সেখান থেকে চলে আসে আদিলের কাছে। আদিলকে বলে, দেখছো কী ঘটনা ঘটলো, ভাইজানকে মেরে ফেললাম কিন্তু সম্পত্তি পেলাম না। তখন আদিম বলে, এক কাজ কর, তোর বাবি এবং তোর ভাতিজাদের মেরে ফেল, এবং আজকে এবং আজ রাতেই। তো জসিম বলে, এই বেটা, এটা কোনো হয়, আমার ভাতিজাদের মেরে ফেলবো? তখন আদিল বলে, মেরে ফেল। তা কিছুদিন চলে যায় এইভাবে। তা যাওয়ার পর এক পর্যায়ে দেখা যায় জসিম মারার জন্য রাতের বেলা মুখোশ পরে আনোয়ারাদের বাড়িতে যায়। তো আনোয়ারাদের গিয়ে মারার জন্য চেষ্টা করে, এবং অনেক চেষ্টা করে মারার জন্য, কিন্তু আনোয়ারা বুঝতে পারে যে আনোয়ারা এবং তার ছেলেদের মার থেকে জেনে এসেছে। তখন বাড়ির কেয়ারটেকারকে জসিম আগে গিয়ে একটা গুলি করে মেরে ফেলে। তখন গুলির শব্দ পেয়ে আনোয়ারা বুঝতে পারে যে তাদের বিপদ, তাই আনোয়ারা এবং তার ছেলেদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন জসিম বলে, ব্যাপার কি, ভাবি এবং ভাতিজারা কোথায়? তখন আদিল বলে, সম্ভবত পালিয়েছে। তখন দেখা যায় যে দূরে এরা দৌড়াচ্ছে, আর জসিমও দৌড়াচ্ছে মারার জন্য, কিন্তু জসিম তাদের ধরতে পারে না। তখন তারা একটি বাসে উঠে তারা সেখান থেকে চলে আসে অন্য একটি এলাকায়। তখন জসিম বলে, যা গেছে তো, এবার আমি হলাম এ বাড়ির মালিক, এ বাড়ির কর্ণধার, আমার উপর আর কেউ নেই। তো আনোয়ারা, তার দুই ছেলে জাবেদ এবং ওয়াসিম, তারা ছোট থাকে, তাদেরকে নিয়ে অন্য একটা এলাকায় বস্তিতে গিয়ে উঠে সেখানে তাদের বড় করে। দীর্ঘ 15 বছর পর দেখা যায় তারা বড় হয়, একজন হয় জাবেদ, একজন হয় ওয়াসিম। তো দুই ছেলেকে আনোয়ারা এই ঘটনা সম্পর্কে কিছুই বলে না। তো একদিন ওয়াসিম এবং জাবেদ বলে, মা, তুমি প্রায় প্রায় দেখি খুব চিন্তায় বসে থাকো এবং অনেক কান্নাকাটি করো, কারণটা কি? তো আনোয়ারা বলে, কারণ আছে, দেখ, তোরা যে আজকে এত কষ্ট করতেছিস, এর জন্য দায়ী আমি। তখন ওয়াসিম বলে, কেন, কি হয়েছে বলো তো খুলে, মা? জাওয়াত বলে, মা, খুলে বলো তো কী হয়েছে। তখন আনোয়ারা বলে, এখনও বলার সময় হয় নাই, যখন বলার সময় হবে তখন আমি তোদের অবশ্যই বলবো, এখন যা, তোরা জের কর্মে ফিরে যা। তো ওয়াসিম ছোটোখাটো একটা কাজ করে, আর জাবেদ কাজ কাম করে না, সে এক পর্যায়ে ঘোরাফেরাই করে। একদিন ওয়াসিম তার মা আনোয়ারাকে বলে, মা, এই বস্তিতে তো কোনো কাজকর্ম ভালো পাইতেছি না, চলতেছে না, তো এক কাজ করে আমি ঢাকায় চলে যাই।
ঢাকায় গিয়ে একটা কাজকর্ম করে তারপরে যদি কোনো কাজকর্ম ভালো করতে পারি তাহলে তোমাদের ঢাকা নিয়ে যাব। তো আনোয়ারা চিৎকার দিয়ে বলে, না তোর ঢাকা যাওয়ার দরকার নেই। ঢাকা যত জালিমদের আড্ডা, যত জুলুমবাজদের আড্ডা, তোর ঢাকায় যাওয়ার কোনো কাম নেই, তুই এখানে থাক। তখন অসীম বলে, না মা, আমি ঢাকায় চলে যাব। তো আন্না বলে, ঠিক আছে যা। তো জাভেদ বলে, আম্মা আমিও ঢাকায় যাব। তখন দুই ভাই তারা ঢাকায় চলে আসে, আনোয়ারাকে গ্রামে অর্থাৎ একটা বস্তিতে রেখে। তো ঢাকায় আসার পর ঢাকায় দেখে ওয়াসিম যে নতুনত্ব চমক সৃষ্টি সব চোর বাট্টা পড়া। তারা ঢাকায় আসার পরেই তাদের পকেট থেকে টাকা চুরি হয়ে যায়। তখন দুই ভাই বলে, ভাই এটা কি হলো, আমার পকেটে টাকা নেই। ওয়াসিম বলে, আমার পকেটে টাকা নেই। তো এভাবে আরেক বাটপার এসে তাদের সামনে দাঁড়ায়। ব্যাপার কি, তোমরা মনে হয় ঢাকায় নতুন এসেছো? ওয়াসিম বলে, কয় মনে হয় তোমরা ধোকা খেয়েছো, তোমাদের পকেট মনে হয় খালি হয়ে গেছে। তখন ওয়াসিম বলে, আমার পকেট খালি হয়ে গেছে। তখন ওই লোকটি বলে, তোমাদের পকেট আমি বাড়ি করে দিতে পারি, যদি আমাদের একটা কাজ করে দাও। তখন ওয়াসিম বলে, করে দেবো। এই বিট কেসটা দেখছো না, এই বিট কেসটা তুমি ওই লোকটার কাছে পৌঁছে দেবে পুলিশকে ফাঁকি দিয়ে। ওয়াসিম বলে, ঠিক আছে দেব। তখন ওয়াসিম তো থাকে একজন সহজ সরল, তো সে বুঝতে পারে না যে এই বিট কেসের ভিতরে কী আছে। তখন জাভেদ বলে, ভাই তুমি যাও, আমি একটু ঘুরে আসি। তখন ওয়াসিম যায় বিট কেস নিয়ে একটি লোকের কাছে দিতে। এমন সময় পুলিশ তাকে ধরে ফেলে। পুলিশ ধরার পর ওয়াসিমকে থানায় নিয়ে যায়। এতে জাভেদ জানে না যে তার ভাইকে থানায় নিয়ে গেছে। তো জাভেদ বলে, কি এখনও ভাই আসতেছে না কেন? তখন ওই লোকটি বলে, পালাও এখান থেকে পালাও। তো জাভেদ সেখান থেকে পালিয়ে অন্য একটি এলাকায় চলে যায়। তো ওই লোকটার সাথেও আর দেখা হয় না। তো এদিকে ওয়াসিমকে থানায় বন্দি করে রাখে। 5 বছর পর ওয়াসিম ছাড়া পায়। ওয়াসিম ছাড়া পাওয়ার পর সে রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় দেখা যায় একটি মেয়ে হাতে ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে, মানে পকেট মেয়ে। তখন মানে মেয়েটা হলো শাবানা। তখন ওয়াসিম দৌড়ায় গিয়ে শাবানাকে ধরে। ধরার পর, ব্যাপার কি, তুমি পকেট মারা কেন? শাবানা করলে, এটা আমরা দান্দা। তখন ওয়াসিম বলে, এটা দান্দা মানে তুমি কি পকেট মার শিখবে? আমি তোমাকে শেখাবো। তো শাবানাই ওয়াসিমকে পকেট মার শিখায়। শেখানোর পর তারা দুজনের আপন হয়ে যায়। ত্যাগ পর্যায়ে দেখা যায় দুজনের প্রেম ভালোবাসা তৈরি হয়। তো এদিকে জাভেদ যেখানে থাকে, যে বাড়িতে গিয়া আশ্রয় নেয়, সে বাড়িতে অঞ্জু নামে একটা মেয়েও থাকে। তো অঞ্জুও থাকে একটা চোর, সেও চুরি করে, সেও পকেট মারে। তো জাভেদকে বলে, শোনো, তুমি এই সহজ সরলভাবে এই এলাকায় চলতে পারবে না। তোমাকে একটা কাজ করতে হবে, আমার সাথে পকেট মারতে হবে। তো যাবেও পকেট মারা শিখে দুজনে পকেট মারা শুরু করে দেয়। তো একদিন জসিম যখন যাচ্ছে গাড়ি দিয়ে, তো জসিমকে ধাক্কা দিয়ে ওয়াসিম তার জসিমের পকেট মেরে সে টাকা নিয়ে যায়। তো জসিম বুঝতে পারে যে সে টাকাটা পকেট মেরে নিয়ে গেছে। তখন জসিম ওয়াসিমকে দেখে তার ভালো লাগে যে সে মনে হয় একটা সুদর্শন। তো জসিম ওয়াসিম ডেকে বলে, এদিকে আসো, তুমি যে আমার পকেটটা মেরে আমার মানিব্যাগটা নিয়ে গেলে সেটা আমি দেখতে পেয়েছি। তুমি কি আমার সাথে কাজ করবে? তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে তুমি কোটিপতি হতে তোমার সময় লাগবে না। ওয়াসিম বলে, কী কাজ? আমি যে কাজ দেবো সেই কাজ। তখন ওয়াসিম বলে, আমি রাজি। তো ওয়াসিম জসিমের সাথে চলে যায়। কারণ ওয়াসিম যে বাড়িতে থাকতো সেই বাড়িতেই জসিম থাকতেছে। তো ওয়াসিমের স্মৃতি সে বাড়িতে আছে। তো ওয়াসিম বলে, আচ্ছা বস, আপনি আমাকে বলেছিলেন যে কোটি কোটি টাকা কামানো কোনো ব্যাপারই না, তা কীভাবে বলেন তো দেখি। তখন জসিম বলে, আজকে থেকে তুমি স্মাগলার হবে। আমার যত মাল আছে সব রাতের বেলা এই গোডাউনে এসে জমা করবে। আজকে রাতের অপারেশন আছে, সেই অপারেশন তুমি সাকসেস করবে এবং তোমার সাথে থাকবে আমার বৃদ্ধ বন্ধু আদিল। তো ওয়াসিম বলে, আমার সাথে কারো থাকতে হবে না, আমি একাই যথেষ্ট। তখন ওয়াসিম চলে যায় রাতের বেলা, মানে এক ট্রাক মাল আসবে, সেখানে গিয়ে ওয়াসিম হাজির হয় এবং ওয়াসিম সেই মাল উদ্ধার করে
নিয়ে আসে। তখন জসিম খুশি হয়। তখন জসিম তাকে 1,00,000 টাকা দেয়। তখন 1,00,000 টাকা পেয়ে জসিম সে একটা বাড়ি ভাড়া করে। তখন সে তার বাইকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু এদিকে জাভেদ দেখা যায় সে আবারও সে তার মার কাছে ফিরে আসে। তখন জাভেদ গিয়ে বলে, মা, ভাইজানকে তো আমি হারিয়ে ফেলেছি। ভাইজানকে তো আমি প্রায় 5 বছর ধরে খুঁজে পাচ্ছি না। ভাইজান যে কোথায় গেছে আমি তো জানি না। তখন এদিকে আনোয়ারা বলে, ও, তোর ভাইজানকে তুই হারিয়ে ফেলেছিস, তুই আজ 5 বছর পর এসেছিস যে আমার কাছে যে ভাইজানকে খুঁজে পাচ্ছিস না। তুই কি আসলেই বোকা? তুই এতদিন কেন খুঁজেছিস? তুই আমাকে খবর দিস নি। তখন জাভেদ বলে, মা, আমি আবার ঢাকা চলে যাব। তখন এদিকে জাভেদ আবার ঢাকা যায় ভাইজানকে খোঁজার জন্য। তখন এদিকে আবার ওয়াসিম সে গ্রামে আসে তার মার কাছে। মা, চলো, তোমাকে ঢাকা নিয়ে যাব, কারণ এখানে তোমার আর থাকার দরকার নেই। আমি একটা বাড়ি ভাড়া করেছি তোমাকে নেওয়ার জন্য। তখন আনোয়ার বলে, তোর ভাইও তো তোকে খোঁজার জন্য এই গ্রামে আসছিল, তো তোকে তো পেলো না, না পেয়ে এই গ্রাম থেকে চলে গেছে। তখন ওয়াসিম বলে, ঠিক আছে, জাভেদকে পাওয়া যাবে, কোনো সমস্যা না। তো এদিকে দেখা যায় যে ওয়াসিম তার মাকে নিয়ে সে ঢাকায় বাড়িতে চলে আসে। তো এদিকে দেখে যে শাবানাও তাদের বাড়িতে থাকে। তখন আনোয়ারা বলে, এটা কি? কয়, আমার ভালোবাসার সাথী, আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। তোমার কোনো আপত্তি আছে, মা? কয়, না না না, মেয়েটা তো খুব সুন্দর এবং ভদ্র। তখন শাবানা সালাম দিয়ে বলে, আম্মা, ভালো আছেন? আমি আপনার ছেলের পাশে আছি এবং বাসা থাকবো, কিন্তু আমারও বাপ মা আছে, আমি মাঝে মাঝে আপনার ছেলের বাড়িতে আসি। তখন আনোয়ারা একদিন ওয়াসিমকে বলে, বাবা, তুই কী কাজ করিস? কমা, একটা ফ্যাক্টরিতে চাকরি করি আমি, বেতন আমাকে 5,000 টাকা দেয়। তো বাড়ি ভাড়া কত? বাড়ি ভাড়া 2,000 টাকা, 3,000 টাকা আমাদের সংসার চলবে। তখন শাবানা বলে, মা, ওয়াসিম ঠিকই বলেছে। কিন্তু ওয়াসিম যে অবৈধ পথেভাবে কাজ করে সেইটা আনোয়ারা জানে না। তো এভাবে ঘটনাক্রমে দেখা যায় জাবেদ অঞ্জুকে বলে, আচ্ছা, এসব খারাপ কাজ করা কি ভালো? ভালো না। তখন অঞ্জু বলে, ভালো না তো। তো জাদ বলে, আমি আর খারাপ কাজ করব না। আমি যদি কোনো ভালো একটা চাকরি পাই, আমি কোনো ছোটোখাটো চাকরি পাই, সেই চাকরি করব, কিন্তু আমি আর খারাপ কাজ করব না। আমার চুরি করতে ভালো লাগে না। তো অঞ্জু বলে, ঠিক আছে, তাহলে চল, তোকে এক জায়গায় নিয়ে যাব। তোকে একটা অফিসে নিয়ে যায় জাভেদকে বলে। জাভেদ বলে, ঠিক আছে, আমি এখানে ছোটোখাটো চাকরিগুলো আমি করব, কিন্তু আমি আর চুরি করব না। তো জাভেদ অঞ্জু তাদের ভালোবাসা তৈরি হয়ে যায়। তো একটা গান চলে আসে। গানের পরে দেখা যায় জসিম ওয়াসিমকে ফোন করে যে, ওয়াসিম, তুমি কোথায় আসো? তাড়াতাড়ি আমার অফিসে দেখা করো, জরুরি কাজ আছে। তখন ওয়াসিম যায় জসিমের কাছে। কি বস, কি কাজ? আজ রাতে 1 বস্তা নকল টাকা আসবে, সেই টাকাগুলি তোমাকে উদ্ধার করতে হবে। তখন ওয়াসিম বলে, নকল টাকা মানে? কিছু জাল টাকা। এই টাকাগুলি আমরা ঢাকাতে সাপ্লাই দেব, সারা ঢাকায় সাপ্লাই দেব। তখন ওয়াসিম বলে, টাকাগুলি আপনি সাপ্লাই দিবেন মানে বুঝতে পারলাম না। হ, সেটা তোমার বোঝার দরকার নাই, আমি যেটা বলছি সেটা তুমি করো। ওয়াসিম বলে, ঠিক আছে। তখন ওয়াসিম সেই টাকাগুলি আনতে যায়। যাওয়ার পর এক লোক বলে, দেখো, তুমি যে কাজগুলি করতেছ জসিমের হয়ে, এটা তুমি ঠিক করতেছ না। জসিম কিন্তু একজন খুনি, একজন দাগী আসামি। কারণ এই জসিম আমার বোনের ইজ্জত নষ্ট করেছিল। এবং আরও একটা ঘটনা আছে, জসিমের যে আপন ভাই ছিল, তার ভাইয়ের নাম ছিল মোস্তফা, তার ভাইকে নিজ হাতে খুন করেছিল, তার সম্পত্তি দেয় না বিদায়। এবং তার বাতে যারা ছিল 2 জন, তখন তার ভাবি ছিল, তাদেরকে মারার জন্য জসিম চেষ্টা করেছিল, কিন্তু মারতে পারেনি। এখন সে বৃদ্ধ হলে কী হইব? তার ভিতরে হিংসা প্রতিহিংসা অনেক আছে। কারণ সে যে কোনো মুহূর্তে, তুমি যদি কোনো উল্টাপাল্টা করো, তোমাকে মেরে ফেলবে, এত কোনো ভুল নেই। তুমি সাবধানে এর সাথে কাজকর্ম করবে। তখন জসিম একদিন ওয়াসিমকে বলে, শোনো ওয়াসিম, আমি একটা কথা বলি, আমার সাথে যে বেইমানি করে আমি কিন্তু কাউকে ছাড়ি না।
আমি আমার ভাইকেও ছাড়িনি। আমার ভাই আমার সাথে বেইমানি করেছিল। আমাদের সম্পত্তি ছিল ২ ভাইয়ের নামে। আমার বড় ভাইয়ের নামে সব সম্পত্তি লিখে নিয়েছিল। তাই আমার ভাইকেও আমি নিজ হাতে মেরে ফেলেছি। তুমি যদি আমার সাথে বেইমানি করো, তাহলে তোমাকে মারতে আমার দ্বিধাবোধ হবে না এবং আমি দ্বিধাবোধ করব না। তাই আমি চাই তুমি আমার সাথে বেইমানি করবে না। তো এভাবে অসীম বলে, ঠিক আছে বস, আপনার সাথে বেইমানি করব না। আর আপনার ভাইকে যে আপনি মেরে ফেলেছেন, সেটাই বা কতটুকু সত্য? কয়, "হ, সত্য।" তখন অসীম বলে, "আপনার ভাইয়ের কোনো ছবি আছে? আমি একটু দেখতে পারি?" তখন জসিম বলে, "হ, আমার কাছে ছবি আছে।" তখন জসিম ছবিটা এনে দেখায় ওয়াসিমকে। তো ওয়াসিম বলে, "আচ্ছা ছবিটা আমাকে দেন তো দেখি।" তখন ওয়াসিম ছবিটা নেয়। তখন জসিম বলে, "ছবিটা কী করবে?" কয়, "ছবিটা একটু না আর্ট করবো আমি। এই লোকটা তো অনেক দেখা যায় ভালো ছিল। এই লোকটাকে আপনি মেরে ফেলেছেন। আপনার সাথে বেইমানি করছে বিধায়।" তখন ওয়াসিম ছবিটা পকেটে রাখে। এক পর্যায়ে ওয়াসিম চলে যায় তার মার কাছে অথবা তার বাড়িতে। তখন সাবানা বলে, "কিরে, আজকে তোর এত দেরি হলো কেন?" তো ওয়াসিম বলে, "আজকে কাজ ছিল।" তখন প্যান্টটা সে খুলে রাখে। তো এদিকে ওয়াসিম সাবানাকে নিয়ে চলে আসে। তা আসার পর ওয়াসিম সাবানাকে বলে, "চল আজকে আমরা ঢাকা শহরটা তোকে নিয়ে ঘুরবো। কারণ বস থেকে আমি ছুটি নিয়েছি।" তো দুজনে ঘুরতে গিয়ে একটা গান চলে আসে। গান শেষে দেখা যায় যে আনোয়ারায় ওয়াসিমের পকেট থেকে একটা ছবি পায়। ছবিটা দেখে ওয়াসিমকে বুঝতে পারে যে এই ছবিটা ওয়াসিমের পকেটে কীভাবে আসলো। তো আনোয়ারা ভাবতে থাকে যে ওয়াসিমের পকেটে এই ছবিটা কীভাবে আসলো। তখন আর কিছুক্ষণ পর ওয়াসিম বাড়িতে যায়। তখন আনোয়ারা বলে, "আচ্ছা বাবা, এই তোর পকেটে এই ছবিটা কীভাবে আসলো রে?" তো ওয়াসিম বলে, "আমি যে অফিসে কাজ করি সেই অফিসের বস বলেছে যে এই যে এই লোকটিকে সে নাকি খুন করেছে। তার নাকি ভাই ছিল সে। তার ভাই নাকি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তাই সে বস এই লোকটাকে খুন করেছে এবং আমরা যদি বিশ্বাসঘাতকতা করি তাহলে আমাদেরকে খুন করবে।" তখন আনোয়ারা বলে, "আচ্ছা ওই লোকটাকে কি আমাকে একবার দেখাইতে পারবি আড়ালে গিয়ে?" ওয়াসিম বলে, "হ, অবশ্যই দেখাতে পারবো।" কিন্তু আনোয়ারা ঘটনাটা খুলে বলতেছে না যে এ তোর বাপ, এ আমার স্বামী। তখন ওয়াসিম বলে, "ঠিক আছে, আজকে তোমাকে রাতের বেলা নিয়ে দেখাবো।" কয়, "আমি কিন্তু মুখটা ঢেকে যাব যাতে আমাকে কেউ চিনতে না পারে।" তখন আনোয়ারা বলে, "ঠিক আছে।" তখন আনোয়ারা যায় জসিমকে দেখতে। তখন জসিম আসে চেয়ারে বসে। তখন আনোয়ারা দেখতে পায় জসিমকে যে চেয়ারে বসে আছে, কিন্তু একটু বয়স্ক হয়ে গেছে। তারপরে সে কল্পনা দেখে যে তার চেহারাটা, তখন তার চিনতে ভুল হয় না। তখন আনোয়ারা সেখান থেকে আসে, বাড়িতে আসে। তো আনোয়ারা ওয়াসিমকে বলে, "আচ্ছা জানিস তুই কার হয়ে কাজ করিস?" ওয়াসিম বলে, "না তো।" কই, "এই যে লোকটির কাজ করতেছিস না, এই লোকটি হলো তোর বাপের খুনি। তোর বাপকে এই লোকটি মেরেছিল এবং আমি তা পরে জানতে পেরেছি যে একজন আমাকে বলেছিল যে আপন ভাইকে খুন করেছে সম্পত্তির লোভে। এই হলো তোর চাচা, আপন চাচা। এই চাচাই তোর বাপকে খুন করেছে, গুলি করে রাস্তায় মেরেছে। আমি সব খবর জানতে পেরেছি। তো এতদিন তোদের বলি নেই, কারণ তোরা ছোট ছিলি। তোরা এখন বড় হয়েছিস। আমি চাই তোদের বাপের মৃত্যুর বদলা নিতে।" ওয়াসিম বলে, "মা, আমার বাপকে আমার চাচা মেরেছে না, আমার চাচাকেও আমি মারব। এটা আমি প্রতিজ্ঞা করে গেলাম। কারণ আমার চাচা আমার বাপকে মেরে খুব অন্যায় করেছে।" তো আনোয়ারা বলে, "আমাদেরকেও মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আমরা পালিয়ে গিয়েছিলাম। আর যে বাড়িটা দেখছ না, এই বাড়িতে তোর বাপ তক্ত এখন তোদের বাড়ি। আর তোদের বাড়িতে তোদের তাড়িয়ে দিয়ে সে এখন রাজমহল বানাইছে, রাজপ্রাসাদ বানাইছে না?" তো অসীম বলে, "এই রাজপ্রাসাদ আমরা ভেঙে ফেলবো।" তো এমনি চলতে গিয়ে দেখা যায় জাবেদের সাথে দেখা হয়ে যায়। তো জাবেদ বলে, "ভাইয়া তুমি?" তখন জাবেদ অসীম বলে, "আরে তোরই তো আমি খুঁজতেছি।" কয়, "জানিস আমার বাপকে যারা খুন করেছিল তাদের সন্ধান আমি পেয়েছি।" তখন জাবেদ বলে, "তাই নাকি? চল আজই যাবো।" কয়, "না।" তখন এক পর্যায়ে জাবেদ এবং ওয়াসিম গিয়ে জসিমের সামনে দাঁড়ায়। কয়, "চাচা।" জসিম বলে, "চাচা মানে?" কয়, "চাচা, আপনি আমাদের চাচা। আপনিই আমার বাপকে জালিমের মতো খুন করেছেন।
আপনি জালিম, আপনি জালিম, কারণ আপনি আমার বাপকে নিজে হাতে খুন করেছিলেন। আপনি বলেছিলেন যে এই ছবির লোকটিকে আপনি মেরেছিলেন, এটা আপনার ভাই ছিল। তাই এখন আপনাকে মারব। এখানে শুরু হয় যে অ্যাকশন, মারামারি, কাটাকাটি। তো জসিম এক পর্যায়ে পালিয়ে যায়। জসিম পালিয়ে গিয়ে আনোয়ারাকে সে তুলে নিয়ে যায়। তো তুলে নিয়ে যায় আর নিয়ে গিয়ে তখন ওয়াসিমকে বলে, তোরা আমাকে মারবি না, এদিকে দেখ তোর মাকে আমরা আরেক আস্তানায় বন্দি করে রেখেছি। তখন ওয়াসিম বলে, যেখানেই আমার মাকে বন্দি করে রাখেন না কেন চাচা, আপনাকে আমরা ছাড়বো না, আপনাকে আমরা মেরে ফেলবো। এই কথা বলার পর জসিম সে আস্তানায় চলে যায়। ওয়াসিম জাবেদও সেখানে যায়, শাবানা অঞ্জুও যায়। সেখানে এই আস্তানায় গিয়ে অ্যাকশান হয়, মারামারি হয়, গোলাগুলি হয়। এক পর্যায়ে জসিমের সব লোক মারা পড়ে। মারা পড়ার পর জসিম যখন পালিয়ে যেতে চায়, তখন ওয়াসিম, জসিম, অঞ্জু, শাবানা 4 জন মিলে তাদের মারতে 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 মেরে ফেলে। তখন এক পর্যায়ে জসিম মারা যায়। তখন পুলিশের গাড়ি চলে আসে। পুলিশের গাড়ি চলে আসার পর তখন ওয়াসিম এবং জাবেদ এবং শাবানা অঞ্জুকে বলে, আপনারা যাকে খুন করেছেন সে ছিল কুখ্যাত একজন অপরাধী। সে ছিল ঢাকা শহরের একজন খারাপ লোক, চাঁদাবাজকারী, নারী পাচারকারী, অত্যাচারী, একজন জালিম। যাক, ভালোই করেছেন, আমাদের কাজটা আপনারা করেছেন, তাই আপনাদের ধন্যবাদ। কিন্তু আপনাদের 4 জনকেই আমাদের থানায় আসতে হবে। তখন 4 জনকে ধরে নিয়ে যায়। আনোয়ারা তখন বলে, স্যার এদেরকে নিয়েন না, এদেরকে ছেড়ে দেন। তখন পুলিশ ইন্সপেক্টর বলে, না, এরা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের আমরা নিয়ে যাচ্ছি, তবে আমি চেষ্টা করব তাদেরকে ছাড়ানোর জন্য। তখন আনোয়ারা যায়, তাদেরকে থানায় নিয়ে যায়। তাদের দেখা যায় মাত্র 2 বছরের জেল দেয় জজ সাহেব। 2 বছর পর তারা আবার 4 জনই বেরিয়ে আসে। তো তাদের 4 জনের মিল হয়ে যায়। শাবানা, ওয়াসিম, জাবেদ, অঞ্জুর এবং আনোয়ারা তাদেরকে বুকে তুলে নেয়। নিয়ে আনোয়ারা তাদের স্বামীর বাড়িতে আবার ফিরে আসে। তখন ওয়াসিম বলে, জালিম চাচার ধ্বংস হয়েছে। জাবেদ বলে, হ, আমরা জালিম চাচাকে মেরে ফেলেছি। তখন আনোয়ারা বলে, সাবাস, এখন চল আমরা বাড়িতে চলে যাই। এভাবে জালিম ছবিটার গল্প শেষ হয়। তবে জালিম ছবিটি এফ কবির চৌধুরী খুব যত্ন করে ছবিটি পরিচালনা করেছিলেন। তবে এফ কবির চৌধুরী বেশ কয়েকটি ছবি পরিচালনা করেছিলেন এবং সবটি ছবি সফলতা হয়েছিল। তেমন ওয়াসিমকে দিয়ে এফ কবির চৌধুরী বেশ কয়েকটি ছবি পরিচালনা করেছিলেন, যেমন চন্দ্রদেব রাজকন্যা, তারপরে রাজ সিংহাসন, তারপরে আরও অনেক কিছু ছবি আছে যেগুলি এফ কবির চৌধুরী তৈরি করেছিলেন। বিশেষ করে নরম গরম, তারপরে আবে হায়াত, এইসব ছবিগুলি এফ কবির চৌধুরী ওয়াসিমকে দিয়ে করিয়েছিলেন। তো ওয়াসিম এবং শাবানাকে দিয়ে এফ কবির চৌধুরী বেশ কয়েকটা ছবি তৈরি করেছিলেন এবং জাবেদকেও দিয়েও তৈরি করেছিলেন। নরম গরম ছবিতে জাবেদ, অঞ্জু, ওয়াসিম, অঞ্জু তারা দুজনেই অভিনয় করেছিলেন এবং নরম গরম ছবিটা সুপার হিট হওয়ার পরেই আরও কয়েকটি ছবি করে। জালিম ছবিটাও সুপার ডুপার হিট হয় এবং জালিম ছবিতে মোস্তফা ভালো অভিনয় করে, ভালো চরিত্রে অভিনয় করে। তো জসিম কুখ্যাত ভিলেনের চরিত্রে অভিনয় করেন এবং এই ছবিটা সফল হয়। পরিচালক এই ছবিটার বিভিন্ন লোকেশনে, বিভিন্ন জায়গায় ছবিটার চিত্রায়ন করেন। বিশেষ করে কক্সবাজার এবং খাগড়াছড়ি, বান্দরবন এবং ঢাকা এফডিসিতেও এই ছবির দৃশ্য রূপায়ণ করা হয়। বিভিন্ন লোকেশনে ছবিটা তৈরি করে এবং দর্শক জনপ্রিয়তা পায়। এবং জালিমের যে কাহিনী, জসিম যে একজন জালিম থাকে, অত্যাচারী থাকে, তার যে সেই ভয়ঙ্কর রূপ এই ছবিতে দেখিয়েছিল। এই ছবিটা অভিনয় করার পর দর্শক প্রশংসাও পেয়েছিল জসিম ভিলেন হিসাবে। তো জসিম এই ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করে এবং ভিলেনের ছবিতে অভিনয় করেও সে সফলতা পায়। জসিম তখন নায়ক হয়নি, তখন ভিলেনের চরিত্রই করে। এই জালিম ছবিটি এফ কবির চৌধুরী জসিমকে ভিলেন রূপে, ভয়ঙ্কর ভিলেন রূপে পর্দায় উপস্থাপন করে এবং দর্শকদের কাছে সে অনেক জনপ্রিয়তা পায় ভিলেন হিসাবে। এবং ওয়াসিম, শাবানা তো তখন স্টার, তারাও সফলতা পায়
জাভেদ অঞ্জু তারাও সফলতা পায়। ওয়াসিম অঞ্জু হয়তো একই ছবিতে দুইজনেই নায়িকা চরিত্রে অভিনয় করে। তো অভিনয় করার পরে ছবিটা দর্শকদের কাছে এবং দর্শকদের মন জয় করে গল্পে এবং দর্শকদের করতালি এবং হলমুখর জনতারা এই ছবি দেখে খুব খুশি এবং আনন্দ অনুভব করে। তো এফ কবির চৌধুরী একজন ভালো একজন গুণী পরিচালক ছিলেন, নিঃসন্দেহে বলা যায়।